এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। কেস আজকে এমন একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি, আশা করি এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লাগবে। তো ঘটনায় যে আসসালামু আলাইকুম, আজ আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করব যেটি বেশ অনেক দিন ধরেই আমরা ফেস করছি। সবচেয়ে বেশি ফেস করেছে মূলত আমার দাদি। তো ঘটনা শুরু করা যাক। রাত তখন 2:15 দাদির উচ্চ কণ্ঠে আমার ঘুম ভেঙে যায়। বলে রাখা ভালো, রাতে আমি আমার দাদির সাথে থাকি। দাদি আব্বু চাচাদের জোরে জোরে ডাকছিলেন, কিন্তু কেউই যেন সেই আওয়াজ শুনতে পাচ্ছিল না। আমি ঘুম জড়ানো কণ্ঠে দাদিকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, সবাইকে ডাকছো কেন? দাদি কিছুটা ভয়ে বললেন, আমার রুমে কে যেন এসেছে, বিছানায় উঠতে চাইছিল। আমি ভুরু কুচকে চারপাশে তাকালাম, স্পষ্ট বুঝতে পারলাম যে কেউই নেই। আমি বললাম, কই, কোথায় তো কেউ নেই। না না, একটু আগেও ছিল, এখন হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে। এবার আমি উঠে রুমে লাইট জ্বালালাম। পুরো রুম জুড়ে চোখ বুলিয়ে কেউকে দেখতে পেলাম না। দাদি তখনও ভয়ে বিছানার এক কোণে জড়সড়ো হয়ে বসে আছেন। দাদির অবস্থা দেখে বিষয়টি আমার কাছে মোটো স্বাভাবিক মনে হলো না। আমি বললাম, এখানে বসে থাকলে কেউ শুনবে না, চলো আমার সাথে। দাদিকে সাথে নিয়ে আব্বু, ছোট চাচু, বড় বাবাকে ডেকে তুললাম। তারা মূলত ঘটনাটি জানতে চাইল। দাদি সব ঘটনা খুলে বলল। দাদির ভাষ্যমত মতে ইদানিং দাদির রাতে খুব একটা ঘুম হয় না, ফলে রাতের বেশিরভাগ সময় কাটে নিদ্রাহীন। আজও একইভাবে সময় কাটছিল। দাদি খেয়াল করে একটা কালো ছায়া, একদম মানুষের মতোই গঠন, বিছানায় হামিগুড়ি দিয়ে উঠতে চাইছে এবং দাদির দিকে মুখ তুলে আছে। দাদি প্রথমে ভাবল ঘরে কেউ এসেছে, পরক্ষণে মাথায় এলো ছায়াটা দেখতে বেশ বড় সড়ো। ঘরের বড়দের মধ্যে কেউ এলে এভাবে অন্ধকারের মাঝে কেন বিছানায় উঠতে চাইবে, তাও আবার হামিগুড়ি দিয়ে? হয় রুমে লাইট জ্বালাবে, না হয় দাদিকে ডাক দিবে। এমন অদ্ভুত কাণ্ড দেখে দাদির মনে ভয় সৃষ্টি হয়। তাই তিনি সবাইকে ডাকতে শুরু করেন। আশ্চর্যের বিষয় হলো, সবাইকে ডাকা মাত্রই ছায়াটা অদৃশ্য হয়েছে। আব্বু চাচারা পুরো বাসা ভালো মতো পর্যবেক্ষণ করলেন, কোথাও কিছুই দেখতে পেলেন না। তবে দাদি নিশ্চিত ছিল যে এটা কোনো মানুষ হতে পারে না, না হলে কি এভাবে অদৃশ্য হয়ে যেত? কিন্তু বাসার কেউই তা বিশ্বাস করলো না। তারা এটিকে নিশ্চুক একটা মনের ভিন ধরে নিল। যেহেতু দাদির বয়স হচ্ছে, সেই সাথে তিনি অসুস্থ, সেহেতু মনের মাঝে বহু কল্পনা আসে, যেগুলোকে মনে হয় আমাদের চোখের সামনে আছে, চোখের সামনে সব ঘটছে। দাদিও তাদের যুক্তি প্রথমবারের মতো মেনে নিলেন। এরপর থেকে ডাইনিং রুমে লাইট জ্বালিয়ে রাখা হতো। এটি মূলত দাদির মনের খুচখুচানি ভাবের জন্য। সেদিন এই ঘটনার পর থেকে 2-3 দিন তেমন আর কিছু ঘটেনি। কিন্তু এর পরে দাদি মাঝরাতে উঠে ওয়াশরুমে যায়। ওয়াশরুম থেকে যেন তিনি রুমে এসে বিছানায় ওঠেন, তখনই সে দেখতে পান ওয়ার্ড্রোবের সাথে হেলান দিয়ে সাদা কাপড় পরিহিত কেউ বসে আছে। দাদি ভয়ে আর কিছু খেয়াল না করে অপর পাশে ফিরে শুয়ে পড়েন আর মনে মনে দোয়া করতে থাকেন। এই ঘটনাটা দাদি কেবল আমার সাথেই শেয়ার করেন, আমিও আর কেউকে এই বিষয়টি কিছু বলিনি। এর পরের দিন রাতে দাদির সম্মুখীন হয় এক ভয়ানক ঘটনার। এই ঘটনাটাও রাতে ঘটে 2টার সময়। দাদি দেখতে পায় একটা কালো ছায়া দাদির দিকে হাত বাড়িয়ে দিয়েছে এবং দাদিকে ধরার চেষ্টায় আছে। দাদি ভয়ে দ্রুত শোয়া থেকে উঠে বসে এবং ক্রমাগত পিছাতে থাকে। তিনি যতই পিছিয়ে আসছেন, ছায়াটা ততই এগিয়ে যাচ্ছে। সেই দিন 2টো কালো ছায়ার উপস্থিত ছিল। অপর কালো ছায়াটি পিছনে দাঁড়িয়েছিল। দাদি ভয়ে চিৎকার করছেন আর বলছেন, না না আমাকে না, না না আমাকে না। কিন্তু ছায়াটির কোনো লক্ষণ নেই। সে ঠিকই তার হাত দুটো বাড়িয়ে দাদিকে ধরার চেষ্টায়। দাদি ভয়ে কোনো ছোড়াও ঠিকঠাক বলতে পারছেন না, তবে তিনি শুনেছেন ছায়াটা কিছু একটা বলছে, কিন্তু কি বলছে তা ঠিক বুঝতে পারেননি। দাদির চিৎকার শুনে প্রথমে ছোট চাচা ছুটে আসে। রুমের লাইট না জ্বালিয়ে দাদিকে জড়িয়ে ধরে। ছোট চাচা আসার পরও ছায়াটা দাঁড়িয়েছিল, কিন্তু দাদি ব্যতীত আর কেউই দেখতে পায়নি। পরক্ষণে আব্বু, বড় বাবা, আম্মু, চাচি সবাই এসে রুমে লাইট চালায় এবং দাদিকে স্পষ্ট দেখতে পায়। ছায়াটা কিছু একটা বলতে বলতে অদৃশ্য হয়েছে। প্রথম দিন দাদির ডাক কেউই শুনতে পায়নি, তাই এরপর থেকে সবাই একটু সতর্কতার সাথে ঘুমাতো, যেন দাদি ডাকলে তারা শুনতে পায়। দাদি তাদের সবকিছু খুলে বললেন। ঘটনা শুনে এবার তারাও কিছুটা ভয় পেল। সত্যি কি তাহলে কিছু আছে? তখন বড় বাবা বলল, আর একদিন অপেক্ষা করতে। এই একদিনে দাদি আবারও যদি সেই ছায়াটা দেখতে পায়, তাহলে এ বাসার মধ্যে একটা হুজুর আনবে। সবাই তা মেনে নিল। এর পরের দিন ভোরবেলা 6টা বাজে। মূলত এই সময় ঘরের ভেতরটা আলোকিত হতে শুরু করে। কিন্তু সেই দিন বাসার ভিতরে দেখলে মনে হবে যেন অমাবস্যার রাত
ছুঁয়ে গেছে। কুচকুচে অন্ধকার নিমজ্জিত হয়ে আছে পুরো বাসার প্রতিটি রূপ। সেদিন আবার আমার চাচাতো ভাই জেগে মোবাইলে গেম খেলছিল। হঠাৎ সে আর চোখে দেখতে পায় যে একটা কালো অবয়বের মতো কিছু একটা দাদির রুমের দিকে এগিয়ে যাচ্ছে। গেম খেলায় মগ্ন থাকায় সে বিষয়টি বেশি একটা পাত্তা দেয় না। ছায়াটা এবার দাদির দিকে না গিয়ে আমার দিকে এগিয়ে আসে এবং দুটো হাত বাড়িয়ে আমাকে ধরতে চেয়েছিল। ভাগ্যক্রমে সেই সময় দাদির ঘুম ভেঙে যায় এবং এই দৃশ্য দেখে তিনি চিৎকার করতে থাকেন। দাদির চিৎকার শুনে সবাই ছুটে আসে এবং সবটা শুনে সিদ্ধান্ত নেয় যে আজকেই একজন হুজুরকে ডেকে আনবেন। বড় বাবা একজন হুজুরের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করলে হুজুর বললেন এটা ভালো কোনো কবিরাজ ডেকে আনতে হবে। তবে তিনি বললেন দাদির বয়স হচ্ছে তো তাই এটা তার মনের ভুল হতে পারে, কিন্তু সবাই ততদিন নিশ্চিত ছিল যে এটা কোনো মনের ভুল বা বিভ্রম নয়, এটা সত্যিই অশরীরী জাতীয় কিছু। কারণ সবাই তখন বিষয়টি অনুভব করতে শুরু করেছিল। আমার কাছে প্রায় মনে হয় ডাইনিং রুম জুড়ে কেউ যেন হাঁটছে। মাঝে মাঝে মনে হয় অদ্ভুত কণ্ঠে কেউ আম্মুর নাম ধরে ডাকছে। এর মাঝে একটা বিশেষ দরকারি কাজে আমরা গ্রামে চলে আসি। ফলে গ্রামে যতদিন আমরা থেকেছিলাম সে কয়দিন আর বিশেষ কোনো কিছুই সমস্যা হয়নি। গ্রামে একজন পীর সাহেবের সাথে আবু বিষয়টি নিয়ে কথা বললে তিনি দাদিকে এবং আমাকে একটি তাবিজ দেন এবং তিনি বলেন তিনি একদিন বাসায় এসে বিষয়টা দেখতে চান, কিন্তু ওনার নানা ব্যস্ততার কারণে আর আসতে পারেননি। এর মাঝে আমরা গ্রাম হতে চলে আসি। গ্রাম হতে আসার পর এর উৎপাত যেন আরো বৃদ্ধি পায়। দাদি মাঝরাতে দেখতে পেত কালো ছায়াটা কিছুটা দূরে ঘোরাঘুরি করছে, কিন্তু কাছে আসতো না। হয়তো তাবিজের কারণে কালো ছায়াটা একটা বিকট শব্দ করত, টেবিলের কাছের উপর করাঘাত করত, রুম জুড়ে হাঁটতো। অপরদিকে আমার চাচাতো ভাই সেদিন ছায়াটি দেখার পর থেকে কেমন যেন সর্বদা ভয় পেত। সাহসী ছেলেটা দিন দিন ভীতু হয়ে যেতে লাগলো, ভয়ে নেতর হয়ে থাকতো। ফলে তার জন্য তাবিজ আনা হয়। একদিন আম্মুর মনে পড়ে আম্মুর এক দূর সম্পর্কের আত্মীয় একজন ভালো কবিরাজ। তিনি দূর থেকে ঘটনা শুনেই বলে দিতে পারেন বিষয়টা আসলে কি। আম্মু ফোনে ওনার সাথে যোগাযোগ করেন এবং সব খুলে বলেন। তিনি সবটা শুনে জিজ্ঞাসা করেন দাদি যখন ভয় পায় তখন কি ওনার মুখ বেঁকে যায় কিনা। এই কতদিনে দাদি যতবারই ভয় পেত ওনার মুখ সত্যি সত্যি কিছুটা বেঁকে যেত, দেখতে ভয়ঙ্কর লাগতো। তখন সেই কবিরাজ বলেন এটা আর কিছুই না, এটা হলো পিশাচ, আর এই জাতীয় পিশাচকে বলা হয় দেহ পিশাচ। তিনি বললেন এরা বেশ লম্বা হয়ে থাকে, নখগুলো বড় বড়, দাঁতগুলো বড় বড় হয়ে থাকে, এদের দেহ কালো কুচকুচে এবং এরা একবার কোথাও প্রবেশ করলে সহজে আর বের হতে চায় না। এরা যাদেরকে ধরতে চায় মূলত তাদেরকেই দেখা দেয়, আর কেউ তাদের দেখতে পায় না। বিষয়টা গিয়ে দাঁড়াচ্ছে যে এটা দাদিকে ধরতে চাইছে, কারণ তিনি ব্যতীত আর কেউই ছায়াটাকে দেখতে পাচ্ছেন না। আম্মু ভীষণ ভয় পেয়ে যায় এবং ওনাকে অনুরোধ করেন একদিন বাসায় এসে যেন দাদির শরীর এবং পুরো বাসাটাকে বন্ধ করে দিয়ে যান। তিনি আশ্বাস দেন অবশ্যই একদিন আসবেন। আম্মু দাদিকে এই বিষয়ে কিছু বলেনি, কারণ তিনি এমনিতে অনেক ভয়ের মাঝে আছেন। এসব শুনলে ওনার ভয়ের পরিমাণ আরো বেড়ে যাবে। কিন্তু দাদি একদিন বলেন তিনি তো এতদিন কেবল ছায়াটা দেখেছেন, এবার একদম সশরীরে দেখতে পেরেছেন সেই ছায়াটার আসল রূপ। ডাইনিং রুমের রান্নাঘরের সামনে দাদির রুমের দিকে মুখ করে বসেছিল, শরীরে কোনো রকম একটা কাপড় পেছানো, মুখগুলো লম্বা লম্বা, দাঁতগুলো বড় বড়, কালো কুচকুচে লোম দিয়ে সম্পূর্ণ শরীরটি ঢাকা। মুখটা দেখতে কি বিশ্রী আর ভয়ানক। যেহেতু এটা দাদির থেকে দূরেই ছিল তাই দাদির মনে সাহস যুগে সূরা আয়াতুল কুরসি পাঠ করে ঘুমানোর চেষ্টা করেন। দাদির মুখে এমন বিব্রতি শুনে সবাই নিশ্চিত হলেন এটা পিশাচি। কিন্তু কেন এটি দাদিকেই কেবল ধরতে চাইছে? কি উদ্দেশ্য নিয়ে এসেছে? এর উদ্দেশ্য কি? শুধুই দাদির ক্ষতি সাধন নাকি অন্য কিছু? তাই এখনো অজানা, কারণ এখনো সে কবিরাজ আসতে পারেননি। কিন্তু তিনিই বা আসতে এত দেরি করছেন কেন? অপরদিকে গ্রামে সেই পীর সাহেবও যেন কিছু একটা লুকিয়ে গিয়েছিলেন, যা ওনার সাথে কথা বলার সময় আবু বুঝতে পেরেছিলেন। এই সবই যেন এক রহস্যময়, এক রহস্যজনক। সেই রহস্যর বেড়াজালে আটকে রয়েছে আমার পরিবার। গাইস, এই বলে মারিয়া আক্তার তার ঘটনাটি শেষ করেছেন। মারিয়া আক্তারের ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখা হচ্ছে সুন্দর একটি নতুন ঘটনায়। আল্লাহ হাফেজ।